আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এত রাত কইরা কই যাও আওলাদ মিয়া? গ্রামের সবচেয়ে বৃদ্ধ হাকিম কাকা, অথচ তার দৃষ্টিশক্তি এখনো জোয়ানদের মতোই স্পষ্ট। টর্চের আলো ফেলে দ্রুত পায়ে আওলাদ বাজারের দিকে যাচ্ছিল মাটির রাস্তা ধরে। রাস্তার ধারে হাকিম চাচার ছেলের চায়ের দোকান। কাকা সেখানেই বসে হাতের লাঠি দিয়ে মাটিতে ঠকঠক করছিলেন। আওলাদকে দেখে এই আধারেও কি করে যেন বুঝতে পারলেন, আর তাতেই প্রশ্ন করলেন। আওলাদ তাড়ায় থাকলো, মুরব্বী মানুষের প্রশ্ন উপেক্ষা করে যেতে পারেনি। সে থেমে গিয়ে জবাব দিল, বাজারে যাই, কাকা ডাক্তার ডাকতে। বড় পোলাটা জ্বর উঠছে খুব। ও বউরে কইলে না মাতা ধরাইতে? না, তখন তো আবার শীত, পানিপট্টি দিতে কইও। হাকিম কাকা কথাটা শেষ করতেই আওলাদ আশপাশ থেকে হইচই শুনল। দোকানে আরো অনেকেই ছিল, তারাও সবাই তড়াক করে উঠে দাঁড়ালো। আওলাদ চিন্তিত হয়ে বলল, হইচই তো বাড়তাছে মনে হয়, চল তো কাশেম, দেখে আসি। কাশেম দোকানেই ছিল। আওলাদের এলাকার এক বন্ধু কাশেমও বলল, চল দেখি। আওলাদ আর কাশেম এগিয়ে যেতেই দেখল বাজারের রাস্তা থেকে গ্রামে ঢোকার রাস্তার বাঁ দিকে যেখানে বড় পুকুর, সেখানে একটা কিছু ডুবছে। টর্চ ফেলে তাকাতে তাকাতেই একটা গাড়ি ডুবলো পানিতে। সবাই হৈ হৈ করল, কিন্তু তৎক্ষণাৎ কেউ পানিতে নামল না। আওলাদ কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে থেকে হাতের টর্চ কাশেমকে দিয়ে গায়ের চাদর আর শার্টটাও খুলে ফেলল। কাশেম তাকে কিছু বলে আটকাবে তার আগেই সে পানিতে ঝাঁপিয়ে পড়ল। এতে হইচই আরও বেড়ে গেল। আওলাদকে ঝাঁপাতে দেখেই যেন অন্যদেরও সাহস এলো। সাথে আরও ৩-৪ জন এলাকার তরুণ ছেলেও ঝাঁপ দিল। কনকনে ঠান্ডা পানির তলায় দরজা লকড, গাড়ির ভেতরে কেউ আছে কিনা তা খোঁজ করা মুশকিল হলেও অসম্ভব নয়। অতি সাহসী ছেলেগুলো আর আওলাদ অনেকটা হাতড়ে হাতড়ে গাড়ির পেছনের দরজা খুলতে সক্ষম হয়। দম ফুরিয়ে আসার উপক্রম ভেতরের মানুষটার সাথে ঝাঁপিয়ে পড়া মানুষগুলোরও। আওলাদ কেমন অবশ হয়ে আসা শরীর নিয়েও হাল ছাড়ল না। সে গাড়ির ভেতরে হাত বাড়াতেই চমকে গেল, একটা হাত তার হাতে এসেছে। মানে সন্দেহ ঠিক, গাড়ির পেছনেও যাত্রী ছিল, কিন্তু চমকানো তার আর বাড়ল যেন টের পেল হাতটা বাঁধা গাড়ির সামনের সিটের সাথে। সে তড়াক করে পানি থেকে ভেসে উঠে লম্বা করে শ্বাস নিল, চিৎকার করে বলে উঠল, গাড়ির ভিতরে মানুষ বাঁধা রাখা। কথাটা বলেই আবার সে পানিতে ডুব লাগালো। রাস্তায় থাকা একজন সাথে সাথে গ্রামের ডাক্তারকে আনতে গেল, তো আরেকজন থানায় গিয়ে জানালো এলাকার রাস্তার পাশে পুকুরে গাড়ি ডুবেছে। প্রায় 17 মিনিট পর পানির নিচ থেকে টেনে তোলা হলো এক মেয়েকে। আওলাদ পানি ছেড়ে ওঠে আর 1 সেকেন্ডও দেরি করেনি। দ্রুত বাড়ি ফিরে গিয়ে কাপড় বদলালো। ঔষধ আনতে যাওয়া লোক ভিজে পুড়ে বাড়ি ফিরেছে দেখেই জরিনা রান্নাঘর থেকে দৌড়ে এলো। কি গো তুমি এমন ভিজলা কেমনে? পুকুরে নামছিলাম, গ্রামের রাস্তায় গাড়ি পাক্কা পুকুরে পড়ছে, তার মধ্যে একটা মায়া আছিল। হায় হায় আল্লাহ, কও কি মাইয়া বাইসা আছে? আর তুমি নামলাকে পানিতে? শরীরটা খারাপ হইলে আমি 2 বাপ পুত লইয়া কি কই যামু? গলা ছেড়ে হায় হায় করে উঠল জরিনা। কাঁপা শরীরে পোশাক বদলে দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে ঢুকলো আওলাদ। চুলায় আগুন জ্বলছিল, তাতেই হাত দুটো পেতে বসলো আওলাদ। কয়েক মিনিট সে চুপচাপ হাত পা গাল মুখে আগুনের তাপ নিয়ে পরে আবার বের হলো বাজারের উদ্দেশ্যে। ছেলেটার জ্বর কমেনি, ঔষধ আনাটা জরুরি। আওলাদ ভালো করে মাফলার আর চাদর শরীরে মুড়িয়ে বের হলো বাড়ি থেকে। সেই রাস্তার পাশের জটলা এখনো আছে, আর এখন সেখানে পুলিশও চোখে পড়ল। আওলাদের বন্ধু কাশেম সেখানেই এখনো। সে আওলাদকে দেখে ডাকলো, মায়াটা মনে হয় না বাঁচবো, তাও ডাক্তারে কি কইরা পরে কইলু হাসপাতালে নিয়ে অক্সিজেন দেওয়া লাগবো। আমার মন কয় ডাক্তারে হুদাই কইছে মরে নাই, শরীরটা দেখলে কইতে নিলা নীলবর্ণ হইয়া গেছে, শ্বাসও পড়ে না। তুই ওইদিকে কই যাস? বাজারে দেখি গিয়া দোকান খোলা আসেনি ডাক্তারের, জ্বরের ওষুধ আনন লাগবো। 10টা বাজে, অহন খোলা পাবি না।
তার চেয়ে ভালো জব্বর ডাক্তারের বাড়ি যা। চল, আমিও লগে আসতেছি। কাশেম আর আওলাদ গ্রামের ভেতরেই গেল জব্বার ডাক্তারের কাছে। আর পুকুরের পাশে জমাট বাঁধা লোকের ভিড়ে একদল পুলিশও এসে জমা হলো। শুধু উদ্ধার করা মেয়েটাকে নিয়ে গ্রামের কয়েকজন আর 2জন কনস্টেবল হাসপাতালে ছিল। রাত বাড়ছে, ঝিঝি আর হুতুমের ডাক, নিশাচরের ডানা ঝাপটানো আর শিশিরের ছটফটানো সবটার সাক্ষী হয়ে দূর আকাশে মিটিমিটি হাসছে যেন তারারা। আজ চাঁদ নেই, গ্রামের পথে আলো নেই, ঘুটঘুটে আধারে শিশির নিজেকে বড় অসহায় পায় মাঝ রাস্তায়। একটু আগেই বাবা আর শরৎ ভাই অলিপুর হাসপাতালে গিয়েছে। সে বারংবার বলল যাবে, কিন্তু ভাই নিয়ে গেল না। তাকে বরং নিয়ে গেলেই তার নিশ্চল শ্বাসটা সচল হতো। বাড়িতে ফুপু আমার জ্ঞান ফিরলেও সে যে উঠে বসার অবস্থা নেই তা জানে শিশির। সেদিকেও খেয়াল রাখা দরকার বলেই শরৎ তাকে রেখে গেছে। 2 চোখের পাতায় কারোরই ঘুম নেই, গায়ে জোরও আর নেই অবশিষ্ট, না মনে জোর আছে। কিছুক্ষণ আগেই পদ্মা দিঘি থানা থেকে ফোন এসেছে শরতের নাম্বারে। তারা যে সন্ধ্যায় মিসিং ডায়েরি লেখাতে চেয়েছিল তা না নিলেও একটু আগে নাকি অলিপুর থানায় একটা মেয়ে আর একটা ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। মেয়েটিকে জীবিত আছে, তবে বাঁচবে কিনা এখনো সন্দেহ, আর ছেলেটি মৃত। মৃত ছেলেটিকে সেখানকার কিছু তরুণ ছেলে চেনে বলে জানা গেছে সে পদ্মা দিঘির ছেলে। এটা জেনেই সেখানকার পুলিশ এই থানায় ফোন করে জানিয়েছে, আর তাতেই পুলিশের ধারণা মেয়েটি তবে তারা যাকে খুঁজছে সেই। আর তাই শরৎকে খবর দিতেই এখানকার পুলিশের সাথে শরৎ আর আহসানুল্লাহ গিয়েছে। শিশিরের শুধু চিন্তা, ছেলেটার নাম কি শাওন? তাহলে মেয়েটি তার চঞ্চল পাখি হবে। হাত পা অসাড় হয়ে এলো শিশিরের। কথায় আছে বিপদের রাত সহজে ফুরায় না। নকশি আর বাড়ির প্রত্যেকেরই যেন তেমনটা মনে হচ্ছে। শরৎরা হাসপাতালে গিয়ে পৌঁছেছে 1 ঘন্টা পর। নকশির কান্নাকাটিতে শিশিরকে অনেকবার ফোন করতে হলো শরৎকে, জানতে তারা পেয়েছে কিনা আলতাকে। তারা যখন হাসপাতালে পৌঁছলো তখন রাত 1টা। অলিপুর হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি খুব একটা না থাকলেও আলতার সৌভাগ্যেই হয়তো আজ বিলেত ফেরত এক বড় ডাক্তার ছিল তখন। ডাক্তারটি ঢাকায় ফেরার প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু হঠাৎ এমন এক রোগী আসায় নিজে থেকে চিকিৎসা করাতে চাইলেন। অলৌকিকভাবেই কিনা কে জানে আলতার নিঃশ্বাস ঠিক হলো। 10 থেকে 12 মিনিট পানির নিচে থাকা নিথর দেহটি হঠাৎ করেই যেন প্রাণ ফিরে পেল। বেঁচে আছে মেয়েটি, তবে ডাক্তার জানালো শঙ্কা কাটেনি। অন্তত কয়েক ঘন্টা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না, আর বেঁচে থাকলেও নিউমোনিয়ার সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা খুব আছে। ডাক্তারের কথা শুনে শরৎ, আহসানুল্লাহ নিজেরাই যেন দেহে প্রাণ ফিরে পেল। পুলিশের সাথে আরও অনেক কথার মাঝে জানা গেল মৃত ছেলেটির লাশ শনাক্তকারীরা অলিপুর গ্রামের, এবং তারাই জানালো ছেলেটি এই মেয়েটিকে খুব উত্ত্যক্ত করত। গ্রাম ভিন্ন হলেও সঙ্গের সঙ্গী বলে তারা আরও অনেক কিছুই জানে। তাই সেই ছেলেদেরকেও পুলিশ থানায় নিয়ে গেছে, আর মেয়েটিকে পানি থেকে উদ্ধার করেছে যারা, তারাই জানিয়েছে মেয়েটির হাত পা বাঁধা অবস্থায় ছিল গাড়িতে। শরৎ লক্ষ্য করেছিল অচেতন আলতার 2 হাতের কবজিতে আর পায়ের গোড়ালিতে রক্তাভ চিহ্ন। সে প্রথমেই বুঝেছিল আলতার হাত পা শক্ত কিছুতে বাঁধা হয়েছিল, কিন্তু শাওন তো আলতাকে মারবে বা নিজে পড়বে এমন কোনো কারণ ছিল না। শরতের এ নিয়ে মনে একটু সন্দেহ হলে সে পুলিশের কাছে জানতে চায় গাড়িটা পানিতে পড়েছিল কি করে, কোনো ধারণা? পুলিশ জানায় ছেলেটি গাড়িতে নিজেই ড্রাইভ করছিল এবং মেয়েটিকে পেছনের সিটে বেঁধে রেখেছিল। গ্রামের ভেতরের রাস্তা খুব চওড়া নয়, আর মেয়েটিকে যে জোর করে এনেছে তা তো বাঁধন দেখেই স্পষ্ট। হতে পারে মেয়েটি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে হাত পা ছুঁড়েছে, আর ড্রাইভিং থেকে মনোযোগ সরেছে ছেলেটার। পাশেই পুকুর, আর অল্পতেই গাড়ি গড়িয়েছে পুকুরে। সেরকমভাবেও হতে পারে অ্যাক্সিডেন্ট। আন্দাজ মাত্র বলা, এটা আসলে হয়েছিল কি তা একমাত্র ছেলে আর মেয়ে দুটোই ভালো বলতে পারবে, যার মধ্যে একজন তো দুনিয়া ছাড়ল। পুলিশের কথা শুনে শরৎ আবার বলল, শাওনের মৃত্যুটা কি করে হলো? পুলিশ জানালো, গ্রামবাসী যারা পানিতে নেমেছিল তারা প্রথমে মেয়েটাকেই পায়। এমনিতেও একটা হইচই ছিল মেয়েটাকে তোলার পর। সবার খেয়াল মেয়েটার বেঁচে আছে কিনা তা দেখা। তখনই কারো মনে হয়নি গাড়িতে দ্বিতীয় কোনো ব্যক্তি আছে। যতক্ষণে মনে পড়ল ততক্ষণে গাড়ি তলিয়ে গেছে। আর পুলিশ যাওয়ার পর যখন
জিজ্ঞাসাবাদের পর আবারও পানিতে নামানো হলো মানুষজন। অতল থেকে টেনে তোলা মুশকিল ছিল, আর তাতে সময়ও ব্যয় হয়েছে অনেক, যার দরুন ছেলেটার মৃত্যু। এখানে করার কিছু ছিল না কারো। সমস্ত আলোচনার পর পুলিশ চলে গেলে শরৎ বাড়িতে ফোন করে জানায় আলতা হাসপাতালে আছে এবং শিশির যেন সকালেই ফুপু আম্মাকে নিয়ে পৌঁছায়। শিশির বলতে চাইল সে এক্ষুনি আসবে, কিন্তু বলা হলো না। চুপচাপ ঘরের দরজায় পা মেলে বসে রইল সে। নকশিকে বলল আলতা ভালো আছে, আব্বা আর ভাই সকালে নিয়ে আসবে আলতাকে। নকশি যাওয়ার জন্য উতলা হচ্ছে দেখে শিশির আরও একটা মিথ্যে বলল। আমরা এখন গেলে আলতা ভয় পাবে, সে এমনিতে খুব ভয় পেয়েছে, আরও ভয় পেলে ক্ষতি হবে তার। মেয়ের একটুও ক্ষতি হোক এমনটা কোনো মাই চাইবে না। নকশিও চুপচাপ বসে রইল ভোরের অপেক্ষায়। এদিকে সদ্য বিয়ে হওয়া শিউলিরও একই অবস্থা। আজ তো তার জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত সুন্দর একটি রাত হওয়ার কথা ছিল, কিন্তু তার আর তার বর জামিলের তেমনটি হলো না। বাড়িতে কখনো আদর করে দুটো কথা না বললেও আলতার খোঁজে যখন তার শ্বশুর বাড়িতে ফোন করা হলো, চিন্তায় তখন শিউলিও অস্থির হলো। চোখ দুটো তার ভীষণ জ্বালা করলো আলতাকে হারানোর ভয়। বাড়ির অন্যরাও শুনে তাকে সান্ত্বনা দিল, কিন্তু তাতে কি মনের ভয় কাটে? সেও জানে গ্রামে এক শাওন আছেই, যার কুনজর সর্বদা আলতার ওপর থাকে, কিন্তু ইদানিং সে শাওনকে দেখেনি আলতার পিছু নিতে। কিন্তু আজকের ঘটনাতে প্রথমেই মাথায় আসে শাওন কিছু করেছে। জামিল অতি ধৈর্যশীল মানুষ, তাই সে খুব ঠান্ডা মাথায় শিউলিকে সান্ত্বনা দিতে লাগলো। ভোরের আলো ফুটতেই সে শিউলিকে নিয়ে বাড়ি যাবে। শিউলির অস্থিরতায় জামিলের কষ্ট হলো, তাই সে নিজেই রাত ৩টার পর শরৎকে ফোন দিল। মাত্রই চোখের পাতা বুজে শরৎ টুলে বসে দেয়ালে হেলান দিয়েছিল। ফোন ভাইব্রেট হতেই সে আসানুলার পাশ থেকে সরে গেল। কাকা একটু আগেই চোখ বুজেছেন একটা চেয়ারে বসে। খুব সাবধানে সে একটু দূরে গিয়ে ফোন ধরতেই জামিল সালাম দিয়ে জানতে চাইল আলতাকে পাওয়া গেছে কিনা। খুব সংক্ষেপে শরৎ ঘটনাটা বলল এবং কাল কথা হবে বলে ফোন কাটল। এতে স্বস্তি পেয়ে জামিলও শিউলিকে সবটা জানিয়ে একটু ঘুমানোর জন্য জোর করল। মাঝরাতে আলতাকে পাওয়া গেছে শুনেই বাড়িতে থাকা ৩টি নারী তাহাজ্জুদ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। তারপর শিফা একটু চোখ বুজেছে। জয়তুনও ঝিমিয়ে আছে নকশির পাশে। শুধু নকশির দু চোখের পাতা যেন বুঝতে ভুলে গেছে। শিশিরও ঠায় কনকনে ঠান্ডা রাত দরজায় বসে কাটিয়ে দিল। ভোরের আলো কুয়াশা ভেদ করে তখনও এ ধরনীর বুকে জ্বলে ওঠেনি। ফজরের আজান শেষ হতেই নামাজ পড়ে নকশি তাড়া দিল শিশিরকে। শিশিরও তৈরিই ছিল যাওয়ার জন্য। শিফা বলল সেও সাথে যাবে। আলতার কি অবস্থা তা কে জানে, সেখানে আবার নকশিকেই না সামলানো লাগে। শিশির নিল না, সে সামলে নিবে বলল। শিউলি আর জামাইকেও আজ আনতে যেতে হবে, তাই বাড়ির কাজকর্মই গোছাক তারা। কিন্তু এই বিপদে কাজ কি আর হাতে আসে? সবারই তো মন পড়ে আছে আলতার কাছে। কেমন আছে মেয়েটা, চোখে না দেখলে শান্তি লাগবে না। এত ভোরে গাড়ি পাওয়া মুশকিল, তবু এলাকার একটা লোক অটো চালায়, তাকেই ডেকে তুলল শিশির। আর তার বাড়ি গিয়ে অটোতে করে তারা রওনা হতেই বাজার ছেড়ে অটোওয়ালা শিশিরকে জিজ্ঞেস করলো, ভাতিজা কই যাইবা? তাইলে কইলা না? কাকা, অলিপুর হাসপাতাল যাব। অলিপুর নামটা শুনেই বুকটা ছ্যাদ করে উঠল নকশির। অলিপুরে কেন যাব শিশির? নকশির হঠাৎ প্রশ্নে চমকে তাকায় শিশির। ফুপু আম্মা খুব সচরাচর নাম ধরে সম্বোধন করে না, তাকে সবসময় আব্বা বলেই ডাকে। মাঝে মধ্যে শিশির বলে, কিন্তু আজকের প্রশ্নটা কেমন ভয়ার্থ শোনালো ফুপু আম্মার গলায়। তার মনে হলো ফুপু আম্মা আলতাকে নিয়ে খুব বেশি শঙ্কিত আছে, তাই সে আলতো করে ফুপুর হাতটা ধরে বলল, ভয় পাচ্ছেন কেন ফুপু আম্মা? আলতার কিছুই হবে না। ভাই তো বললো আমরা গেলে আলতাকে নিয়ে বাড়ি ফিরবো। শিশিরের কথাটা ঠিকঠাক কানে পৌঁছলো না বোধহয় নকশির। সে অটোর বাইরে ঘোলাটে কুয়াশায় অপলক তাকিয়ে ভাবছে, আজ থেকে প্রায় 16 বছর আগে ছেড়ে যাওয়া গ্রামের পথ দিয়েই তাকে যেতে হবে। সেখানকারই হাসপাতালে ভর্তি তার মেয়ে। এ যে প্রকৃতির বড় নির্মম লীলা খেলা। যেখান থেকে অন্তরে ক্ষতের সৃষ্টি হয়েছিল, আজ সেখানেই আবার শুকিয়ে আসা ক্ষতটা তাজা হবে। ভাগ্যের সকল ফের কি তার জন্যই বরাদ্দ রেখেছেন উপরওয়ালা? চলন্ত অটোর ভেতরে শীতের হিমেল হাওয়া ডানা জাপটে এসে গাল মুখ সব অবশ করে দিচ্ছে।
ফর্সা মুখটা তার রক্তশূন্য লাগছে। শিশির খেয়াল করলো ফুপু আম্মার মুখের পরিবর্তন, কেমন যেন ফ্যাকাশে লাগছে। সে নকশির গায়ে জড়ানো চাদরটায় টেনে মাথায় ঢেকে দিতে চেষ্টা করলে বাঁধ সাধল নকশি। থাক না আব্বা, আমার শীত লাগছে না। একথায় শিশির জোর করল না। সেও সময় গুনতে লাগলো আর কতক্ষণে গন্তব্যে পৌঁছতে। অলিপুর গ্রামের রাস্তায় অটো উঠতেই আবার চোখ ভিজে এলো নকশির। সেই পথ ঘাট, সেই ক্ষেত খামার, এ পথেই পাকা রাস্তায় ওঠার আগেই এক বাড়ি, সে বাড়ির পেছনের বাড়িটা আওলাদদের। আলতার জন্মদাতার বাড়ি এখানটায়। নকশি কয়েক মাসের সংসারটা ছিল সেখানে। হঠাৎ করে জানতে ইচ্ছে হলো কেমন আছে সেই মানুষটা যাকে সে ভালো না বেশেও ভরসা করত, যার সংসারে থাকার জন্য সে তার কিশোরী বয়সের সাজানো স্বপ্নগুলো বুনেছিল। নিশ্চয়ই ভালো আছে সে, তার পরিবার আর তার সেই কালনাগিনী মা। ছেলের দ্বিতীয় বিয়ে করিয়ে নিশ্চয়ই খুব খুশিতে থাকছে, নাতি নাতনিও নিশ্চয়ই পেয়েছে। ভাবনা ঘর বিস্তৃত ভাবনায় ডুবে খেয়াল করেনি নকশি তারা হাসপাতালে পৌঁছে গেছে। অটোওয়ালার ভাড়া মিটিয়ে সে নকশিকে ডাকলো। ফুপু আম্মা, চলে এসেছি। শিশিরের ডাকে ঘোর কাটে নকশির। সে অটো থেকে নেমে হাসপাতালের দিকে পা বাড়ায়। শিশিরও ফোন করে ভাইকে জিজ্ঞেস করে তারা কোথায়। সরকারি হাসপাতালটা দোতলা আর আলতাকে রাখা হয়েছে দোতলাতেই। হাসপাতালে কেবিন বলতে হাতে গুনে 5টা। আলতার অবস্থা বেগতিক দেখে ডক্টররা তাকে কেবিনটাতেই রেখেছে। নকশি যখন কেবিনটাতে ঢুকলো তখন তার পা অসাড় হয়ে ভেঙে এলো। একদম সোজা হয়ে দাঁড়ানোর মতো কোনো শক্তি অবশিষ্ট নেই। সে ঢলে পড়ল আর পাশেই শিশির থাকায় সে কোনো মতে ধরে রইল নকশিকে। নকশির অবস্থা দেখে শরত এগিয়ে এসে ধরল। পাশেই একটা চেয়ার ছিল, তাতে বসিয়ে মাথা ধরে রাখল। আহসানুল্লাহ স্তব্ধ হয়ে আছেন। এত বছরের জ্ঞান বুদ্ধি সব যেন তার এক রাতেই লোপ পেয়েছে। সে নিষ্পলক চেয়ে দেখছে সবটা। শিশিরকে বলতে হয়নি, সে নিজেই দৌড়ে গেল ডাক্তার ডাকতে। এত সকালে কোনো ডাক্তার সরকারি হাসপাতালে থাকাটা এই গ্রামে প্রায় অসম্ভব। তবে নার্স একজন এগিয়ে এসেছে। দাঁতে দাঁত লেগেছে নকশির। বুঝতে পেরে সে তার জানা কায়দায় জ্ঞান ফেরালো। ঘোলা আর ঝাপসা চোখে নকশি তাকিয়ে রইল মেয়ের দিকে। ফর্সা হাত পার, মুখটা একদম সবিজব বর্ণ ধারণ করেছে। হঠাৎ দেখলে মনে হবে হয়তো মেয়েটা মৃত। অনেকেই বলে সাপে কামড়ালে এমন গায়ের রং হয়ে যায়। নকশির দম ফুরিয়ে আসছে মেয়েকে দেখে। কোনো কিছু জিজ্ঞেস করার মতো সে খুঁজেই পেল না। অনেকটা সময় পার হলে তার নিজেকে ধাতস্থ করতে। জীবনের প্রায় অর্ধেকটা সময় সে একা নরক যন্ত্রণা সয়ে জীবনটাকে এ পর্যন্ত এনেছে। কখনো ভেঙে পড়েছে, আবার কখনো সামলে নিয়েছে। শ্বশুর বাড়িতে পাওয়া চরিত্র নিজে যে কুৎসা তাকে ঘর ছাড়া স্বামীহারা করেছিল, তাতেও সে নিজেকে সামলে গড়ে নিয়েছিল একরকম। গর্ভে আসা সন্তানটাকে তার পিতৃ পরিচয়হীন বড় করতে হবে জেনেও নিজেকে সামলে নিয়েছে নিয়তি ভেবে। অথচ আজ এই মেয়েটাকে এমন মৃতের মতো দেখার পর তার নিজেকে সামলানোর শক্তি পাচ্ছে না। ঠিক 15টা বছরেরও বেশি সময় সে আহসানুল্লাহ ভাইয়ের ছায়ায় ঠাঁই নিয়েছে। সেজন্য যতই কৃতজ্ঞতা প্রকাশ করুক কম হবে। আজও তার সবচেয়ে বেশি ভরসার জায়গা ওই মানুষ আর তার পরিবার। কিন্তু তবুও আজ আর সামলানোর শক্তি খুঁজে পাচ্ছে না। মন বলছে যে করেই হোক মরণ চাই তার। কুয়াশা কাটতেই সূর্যকিরণের দেখা মিলল বাড়ির আঙিনায়। শিউরির শ্বশুরবাড়িতে ধুমধামে বৌভাতের আয়োজন চলছে। জামিলও ভোরবেলা থেকে বাপুরজিদের কাজে তদারকি করছে তার বড় ভাইয়ের সাথে। কনে পক্ষের আত্মীয়রা হয়তো আসবে না তেমন কেউ আলতার দুর্ঘটনার পর, কিন্তু জামিলদের আত্মীয় স্বজন তো আর বাদ যাবে না। তাই আয়োজন ঠিকই হচ্ছে। আলতার খবর পাওয়ার পর ভোরের আগেই শিউলি ঘুমিয়েছে, তাই জামিল আর ডাকেনি। শিউলি জেগে গেলেই তাকে নিয়ে শ্বশুরবাড়ি রওনা হবে ভেবেছিল, কিন্তু সকালে আবার শরৎকে ফোন করলে সে জানালো আলতার অবস্থা ভালো না। জ্ঞান ফিরলেও তার অবস্থা এখনও আশঙ্কাজনক। হয়তো প্রয়োজনে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করতে হতে পারে। সব শুনে জামিল ঠিক করেছে সে শিউলিকে নিয়ে হাসপাতালেই যাবে আলতাকে দেখতে। পদ্মাদিঘি গ্রামে সকাল হতেই এক গুমোট হাওয়া বইল। এ হাওয়া প্রকৃতির নয়, মানুষের চাপা গুঞ্জনের। শাওন মাস্টারের ভাগ্নিকে তুলে নিয়ে গেছে আর পথেই অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। শাওনের মৃত্যুতে তার পরিবার শোকাহত হলেও গ্রামের মানুষজনের শোক মাস্টারের ভাগ্নির জন্য।
তারা মাস্টারকে খুব সম্মান করে, নকশিকে খুব ভালোবাসে, আর তাদের বাড়ির মেয়ে হিসেবেই আলতার জন্য সবার আফসোস হচ্ছে। তবে সকল ভালোর মাঝে একদল নিন্দুক থাকবে না তা কি করে হয়? গ্রামেও আছে কয়েকজন যারা শাওনের বাবার টাকা খেয়ে তার আগে পিছে ঘোরাঘুরি করত। ইলেকশন ছিল বলে পাঁচাটা কুকুরের মতোই দিনরাত তার পাশে থেকে পকেট গরম করেছিল। সেই মানুষগুলো আবার বলে বসেছে আলতার একটা গোপন সম্পর্ক ছিল শাওনের সাথে। দুজন পালিয়ে যাচ্ছিল আর সেই যাওয়ার পথেই দুর্ঘটনায় শাওন মারা গেছে। আলতা বেঁচে আছে বলেই হয়তো আলতার পরিবার সকল দোষ মৃত শাওনের ওপর চাপিয়ে দিচ্ছে। এই কথাগুলো গ্রামের অন্যরা বিশ্বাস করছে না, তবুও নিন্দুকের কাজ নিন্দা করা তাই করছে। শাওনের পরিবার অবশ্য এখন ছেলে হারানোর শোকে কাতর। তারা আপাতত কোনো বিষয়ে মুখ খুলছে না। পুলিশ এসেছে বাড়িতে, লাশের সাথেই কোনো প্রকার কথাবার্তা তারা বলছে না। মৃতের ওপর কেস কি করা ভেবেই আহসানুল্লাহ আর পুলিশই কোনো মামলায় জড়াতে চাইছে না বলে জানিয়েছে। কাশেম, বাড়িতে আসোস? বেলা গড়িয়ে রোদ উঠেছে একটু আগেই। কুয়াশার চাদর সরতেই মাঠে ঘাটে সোনালি রোদ টুনটুনিয়ার চড়ুইয়ের মতো প্রকৃতিতে নেচে বেড়াচ্ছে। ঝকঝকে দিনটার শুরু। আওলাদের প্রচণ্ড কাঁপুনি দেওয়া জ্বরের শুরু হয়েছিল, তবুও সে জ্বরকে পাত্তা না দিয়ে আগে ছেলের ঘরে ঢুকে দেখলো জ্বর কমেছে কিনা। ছেলের জ্বর সেরে গেছে এক রাতেই। ওষুধটা বড় ভালো ছিল জব্বার ডাক্তারের। তা দেখে সে নিজেও একটা ওষুধ খেয়েছে নাস্তা শেষে। আশা করছে তার জ্বরটাও শিগগিরই নামবে। কিন্তু চোখ দুটোতে ভীষণ জ্বালা আর মনটাতেও বড় অস্থিরতা। হাঁসফাঁস করছে বড় বুকের ভেতরটাতে। কাল রাতে কে জানে কার কলিজার টুকরোকে সে বাঁচাতে নেমেছিল পানিতে, কিন্তু রাতভর তার ঘুম হয়নি। ছটফট করেছে বিছানায়, আর একটু পরপরই নকশির কথা মনে পড়েছে নকশির সাথে হওয়া শেষবারের ফোনালাপ। তার মা নকশির নামে মিথ্যে অপবাদ দিয়েছে, আর সেই অপবাদে সালিশি বসিয়েছিল। নকশি পালিয়ে গিয়েছিল গ্রাম থেকে, আর তাকে সাহায্য করেছিল তারই ভাতিজা সবুজ। দেশে ফিরেছিল আওলাদ বড় তিক্ত মন নিয়ে, কিন্তু গ্রামে আসার পরে সকল সত্য তার সামনে এসেছে। মৃত্যুর আগে তার মা সব স্বীকারও করে গেছেন, কিন্তু ততদিনে নকশির কোনো খোঁজ সে আর বের করতে পারেনি। খোঁজ করেছে নকশির বাবার বাড়িতেও, সেখানেও সে আর কখনো ফিরে আসেনি। মা তো তার মরার আগে আরও একটা কথা বলেছিল। তোর বউয়ের গতরখানা দেখা মনে হয়েছিল বালানা বেশি, পোয়াতি পোয়াতি মনে হয়েছিল। দুই একবার পরে দেখি বেটি খায় দায় ভালোই। ব্যথা ভরা মনে আওলাদের বারবার মনে হয়েছিল নকশি হয়তো সত্যিই গর্ভবতী। আবার মনে হতো কি করে সম্ভব, তাদের বিয়ের তো কয়েক মাস হয়ে গিয়েছিল। সে বিদেশে যাওয়ার পরও 2 মাস পার হলো, কিন্তু নকশি তো কোনো কিছু বলেনি। নাকি মা সবসময় তার পাশে বসে থাকতো বলেই বলতে পারেনি। অর্ধেকটা রাত আওলাদের নানা দুর্ভাবনায় ছটফটিয়ে কেটে গিয়েছিল। সকাল হতেই তার মনে পড়ল কালকে পানি থেকে তোলা মেয়েটার কথা। আল্লাহ জানে কার কলিজার টুকরা অমন মরার পথে ছিল। মেয়েটা বেঁচে আছে কিনা তাও জানে না। তাই এই জ্বর শরীরকে ওষুধের ঘুষ দিয়ে বেরিয়ে এসেছে বাড়ি থেকে। কাশেম বাড়িতে নেই, তার বউ বলল বাজারেই আছে কোথাও ভেবে আওলাদ এবার এগোলো বাজারের দিকে। কসাইয়ের দোকানের সামনে বেঞ্চে বসা কাশেম আর গ্রামের আরও কিছু লোক বসে রাতের ঘটনায় আলোচনা করছিল। গ্রামের সবার মুখেই আওলাদ এখন আলোচ্য। কাশেমকে দেখে সে প্রথমেই জিজ্ঞেস করলো, মায়াটা কি বাইচে আছে রে কাশেম? শুনলাম তো বাইচে আছে, আমাগো এইখানকার হাসপাতালে ভর্তি। কাশেম জবাব দিল। অন্যরাও সাথে বলল, মাইয়ার বাড়ি পদ্মা দিঘি, সেখানকার মাস্টারের ভাগ্নি। মাস্টার বাড়ির মাস্টারকে মোটামুটি আশেপাশের এলাকার অনেকেই চেনে। আওলাদ নিজেও পরিচিত আহসানুল্লাহ মাস্টারের সাথে। আওলাদের বড় ভাই আওয়াল আর আহসানুল্লাহ কোনোভাবে পূর্ব পরিচিত। সেই সুবাদেই আহসানুল্লাহ এই গ্রামে অনেকবার এসেছিল। আওলাদ চেনে তাকে, তার পরিবারের কথাও জানে একটু আধটু, কিন্তু বোন আছে এমন শোনেনি কখনো। মাস্টার বাড়িতে 2 ভাই ছিল, মাস্টাররা তাও জানে, কিন্তু তার জানার বিষয় না মাস্টারের বোন আছে কি নেই। তার শুধু মনে হলো যাকে কাল মরণ পথ থেকে তুলে আনার চেষ্টা করেছে তাকে একবার দেখে হেলে মন শান্ত হবে। বিধাতারই কোনো ইচ্ছে হবে হয়তো এটা, নইলে কেন তার অন্তর এত বছর পর অতীতের মানুষটাকে ভেবে অস্থির হচ্ছে। কিসের সাথে কিসের যোগ সাজস তার জানা নেই, তবুও বন্ধুকে বলল, চল একবার মায়াডারে দেখে আসি।
কাশেমও বোধহয় একবার যাবে বলে ভেবে রেখেছিল, তাই আওলাদের একবার বলাতেই সে উঠে দাঁড়ালো। বাজার থেকে হাসপাতালের দূরত্ব খুব বেশি নয়, তাই হেঁটেই দুজন রওনা হলো। মিনিট 5 পর হাসপাতালে এসে নিচতলায় এক নার্সকে জিজ্ঞেস করতেই বলল, কাল রাতের পানিতে পড়া রোগীর দোতলায় আছে। আওলাদ হঠাৎ বলল, তুই যা গিয়া খোঁজ উপরে কোনো ঘরটাতে আছে, আমি এক প্যাকেট রুটি আর কলা নিয়ে আসি। কাশেম সম্মতি জানিয়ে উপরে গেল। আওলাদ আবার বের হয়ে গেল রুটি কলা কিনতে। দোতলায় উঠতেই একজনকে দেখে জিজ্ঞেস করতেই লোকটা দেখিয়ে দিল একদম শেষের রুমে আছে সেই রুগী। কয়েক কদম এগিয়ে সে দরজায় এসে দাঁড়াতেই কাশেম থমকে গেল। তার চোখে আটকে রইল বেডের পাশে চেয়ারে মাথা এলিয়ে বসা নকশির মুখের দিকে। কতগুলো বছর আগে দেখা সেই মুখ চিনতে একটুও কষ্ট হচ্ছে না। আগের মতোই পাতলা ছিপছিপে দেহের মেয়েটি, শুধু চেহারায় ভারী একটা ছাপ। কাশেম যেন বাকরুদ্ধ হয়ে গেল। কি করে সম্ভব? আওলাদের বউ নকশি না তুমি? কণ্ঠস্বরটা কানে আসতেই কেবিনে উপস্থিত থাকা শিশির, নকশি আর শরৎ তিনজনেই চমকে তাকালো। শরৎ আর শিশির কিছু বুঝতে না পারলেও নকশির চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে মনে মনে চাইছিল ওই মানুষটা তো দূর, মানুষটার পরিচিতরাও যেন তার খোঁজ না পায়, আর তারই বন্ধুই কিনা দেখে ফেলল। নকশি তবুও চাইল এ পর্যন্তই থাক, আর কেউ না জানুক। নিস্তেজ গলাটাতে জোর করে স্বর টেনে বলল, কাশেম ভাই, কাউরে বইলেন না। কাশেমের পেছনে দাঁড়ানো মানুষটির মুখ দেখতেই কথা অসম্পূর্ণ থেকে গেল নকশির। রোগীর অবস্থা আগের চেয়েও খারাপ হওয়ায় ডাক্তাররা তাকে ঢাকায় নিতে যেতে বলল। ছোটখাটো হাসপাতাল, এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও নেই। উপজেলা হাসপাতাল থেকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করিয়ে দুপুরের আগেই ঢাকায় রওনা দিতে হবে আলতাকে নিয়ে। শিউলি আর জামিল এসে সকালে আলতাকে দেখে চলে গেছে। ঢাকায় সবাইকে নিয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু এই মুহূর্তে ছুটোছুটির একটা ব্যাপার আছে বলেই শরৎ আর শিশির আহসানুল্লাহকে বাড়িতেই থাকতে বলল। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার সময় শরৎ একবার বাড়ি গেল, টাকা পয়সা কিছু নিজেও নিল সাথে, আহসানুল্লাহ কিছু জোগাড় করে দিল। মাত্রই বাড়িতে বিয়ে গেল, এতে সবারই পকেট ফাঁকা। ধার করেই সে শরতের হাতে দিল। শিপাও দ্রুত হাতে কয়েকটা কাপড় আর একটা ব্যাগে ভরে দিল নকশি আর আলতার। জয়তুন একটু বেশি ভেঙে পড়েছে। সে কখনো মুখে প্রকাশ করেনি আলতাকে সে কতটা স্নেহ করে, কিন্তু আলতার এমন পরিণতি তাকে খুব দুঃখ দিল। শিউলি আর নতুন জামাই আসবে, এতেও হেলাফেলা করা যায় না ভেবেই শরৎ মাকে জিজ্ঞেস করলো প্রয়োজনীয় কিছু আনা বাকি থাকলে কাকাকে দিয়ে যেন আনিয়ে নেয়। সে আর শিশির দুজনেই ঢাকায় যাচ্ছে আলতার সাথে। জয়তুনের সমস্যা নেই, ছেলে সহযোগিতা করুক যেভাবে পারে। নকশি বিধবা না হলেও তার মতোই বিধবা জীবন পার করেছে। সে বোঝে স্বামীহারা নারীর দুঃখ। দুঃসময় কি করে যে নিজেকে সামলাতে হয় তার চেয়ে ভালো আর কে জানে। এই ভেবেই সে নকশিকে স্নেহ করে এসেছে এত বছর। সাধ্যমতো সাহায্য করে গেছে, তাই শরৎকেও কখনো বাধা দেয়নি নকশির সাহায্য করতে। কিন্তু শরতের মামি হঠাৎ বাদ সাধল। সে জয়তুনকে একটু বাজে ইঙ্গিতই দিতে চাইল বোধহয়। আপা, দরকার কি অত যার তার লগে পোলারে পাঠানের? জয়তুন বুঝল না তার ভাইয়ের বউয়ের কথা। রান্নাঘরে বসে তরকারি কাটছিল জয়তুন রাতের জন্য। বাড়িতে যত বিপদই থাক, নতুন জামাইয়ের জন্য রান্না তো ঠিকঠাক করতেই হবে। আর দুদিন ধরে মাংস পোলাও তো চলছেই, তাই সে ভাবছিল রাতে ভাত আর সবজিও রাখবে দুপদের। পাশে বসেই তার ভাইয়ের বউ চালের কণা বাঁচতে বাঁচতে কথাটা বলেছে। জয়তুন সাদাসিধা চিন্তাধারা পোষণ করে। সে সরাসরি বলল, যার তার লগে হইব গেগো, নকশিয়ার আলতা তো পর না। আপনিও না পা, দুলা ভাইয়ের কেমন বইন জানে আশ্রয় দিয়েছেন, তাই অনেক বেশি। ওই মাইয়া তো বয়স বেশি না, আবার তারও একটা মাইয়া আছে। জামাই ছাড়া মাইয়া লোকের চরিত্র ভালো থাকে না। আর আমাগো শরৎ তো মাশাল্লাহ বড় হয়ে গেছে। জামাই ছাড়া কইতে কি বুঝাইলা মাইয়া? ময়না, আমিও বিধবা হইছি, জামাই ছাড়া এই জীবন কাটাইলাম না। ময়না বরাবরই বেফাস কথা বলে, আর এই কারণে সে মারও খায় তার স্বামীর হাতে। আজ ভাগ্য ভালো জয়তুনের ভাই নেই, কিন্তু জয়তুনের রক্তচক্ষু দেখেই ভয় পেয়ে চুপ হয়ে গেল ময়না। শরৎ চলে গেছে হাসপাতালের উদ্দেশ্যে। এই অবস্থায় আর বাধা দিও না নকশি বোন, আওলাদ তো নিজেও কষ্ট পাইছে তোমারে হারাইয়া।
আর এত বছর পর সন্তানের কথা জানার পর তার কেমন কষ্ট হইতেছে তুমি বুঝবা না। কাশেম খুব করে বোঝাতে চাইছে নকশিকে যেন আওলাদকে সাথে নিয়ে যায়। সকালে যখন কাশেমের পেছনে আওলাদকে দেখল নকশি, তখনই আঁতকে উঠেছিল। কেন আঁতকে উঠেছে তা সে নিজেও জানে না, কিন্তু আওলাদের মুখটা দেখার মতো হয়েছিল। নিজের পছন্দ করা মেয়ে ছিল নকশি তার জীবনে। পারিবারিকভাবে বিয়ে হলেও সে নকশিকে প্রথম দেখাতেই ভালোবেসেছিল। বিয়ে করে বাড়ি এনেও ছোট্ট নকশিকে পুতুলের মতো করে রাখার শখ ছিল তার, কিন্তু অভাব ঘুচিয়ে সংসার সাজানোর ইচ্ছেটা তাকে পরদেশী করল। এরপরে মায়ের প্ররোচনায় হয়তো নিজের মনেরও দুর্বল শঙ্কা তার থেকে নকশিকে দূর করল। সে হয়তো চাইলেই একটু জোর খাটিয়ে মাকে সাবধান করতে পারত, কিন্তু ভিন দেশে থেকে মনে হাজারটা ভয় ছিল, এই বুঝি মা ঠিক বলছে। আবার মনে হতো বউয়ের ইচ্ছেটাও সৎ, কিন্তু তার প্রথম সমস্যায় ছিল সুন্দরী বউ বাড়ি রেখে এসেছে। নকশির প্রতি তার বিশ্বাসের কমতিই ছিল তাদের জীবনে দুর্যোগ নেমে আসার প্রধান কারণ। আওলাদ নকশিকে দেখে ভেবেছিল হয়তো নকশির দ্বিতীয় বিয়ে করেছে, আর আলতা সেই সংসারেরই মেয়ে। না চাইতেও তার মন বাধা দিচ্ছিল আলতার দিকে তাকাতে, কিন্তু কাশেমের একটা কথা মর্মাহত করে দিল তাকে। নাক আর থুতনা তো পুরাই আওলাদের মতো হইছে মাইয়ার, এত মিল বাপের লগে, মাশাল্লাহ। কাশেম কথাটা বলতেই আওলাদ চমকে তাকায় নকশির দিকে। এটা তার মেয়ে, ভাবতেই গায়ে কাটা দেয়। তার সন্তান এটা, আর সে জানেই না। কাশেম আওলাদের হাত ধরে বলে,